বিএনপিকে মানুষ আসলে কেন ভোট দিবে? বিএনপি কি করেছে এমন যে বিএনপিকে মানুষের ভোট দিতে হবে? আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন, আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপি কে কেন ভোট দিবে না, আপনি তাহলে কি বলবেন? এই প্রশ্নটি করেছিলাম যে বিএনপিকে কেন ভোট দিবে, আপনি আমাকে উল্টে প্রশ্ন করেছিলেন যে বিএনপি কেন ভোট দিবে না। আমি আসলে একটু লিবার্টি নিতে চাই কাজল ভাই আপনার কাছ থেকে, যে আমি একটু বলতে চাই যে বিএনপিকে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না। আমরা বিএনপির শাসনামল 2001 থেকে 2006 সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ দুর্নীতি দুঃশাসন অপশাসনের একটি মহোৎসব। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে। 10টা কষ্টের প্রবেশ দেখেছি, বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান রাখার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি। 10 বছর আমি যদি এর পরে আসি, এই 15 বছরের ফেসিবাদী ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল, জনগণকে কনফিউজ করেছে। আমি 2018 সালের ইলেকশনটাই সময় নাই, শুধু চট করে একটু বলি। 2018 সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন তো করা হয়ই নাই। সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ সদস্য 6 জন বা 5 জনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে। তারেক সাহেবের কথা যদি বলি, আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন, সে কথা সত্য, কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না। সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানাঘেরাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না। এই হচ্ছে আমার মানে 1 মিনিটে ঊর্ধ্বশ্বাসে আমি যতটুকু বলতে পারলাম বললাম। আপনি আমাকে প্রশ্ন করেছেন কেন বিএনপি কে মানুষ ভোট দিবে। এই ভোট দিবে এই কারণে যে 5ই আগস্ট 2024 পরবর্তী বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশে যে এখনকার সময় নাগরিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে বিগত সময়ে তথাকথিত দুর্নীতির অভিযোগে কারাবরণ করতে হয়েছে, তারপর নির্যাতন করা হয়েছে, বাংলাদেশের মানুষ এও মনে করে যে এত বড় একটা রাজনৈতিক দল বিগত সরকারের সময় নিপীড়ন নিষ্পেষণের মাঝেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দলটি সংঘবদ্ধ রয়েছে। আরেকটি মানুষ মনে করে যে জনাব তারেক রহমান তার সাম্প্রতিক যে বক্তব্য, আমি আগেও বলে রাখছি যে তারেক রহমান সাহেবের দীর্ঘদিন পর্যন্ত আদালতের নির্দেশে এবং বিগত সরকারের সময় তার বক্তব্য কিন্তু সম্প্রচারে জাতীয় গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা ছিল। সুতরাং তিনি বিভিন্ন সময় যে সমস্ত কথাবার্তা বলেছেন সে সমস্ত কথাবার্তা কিন্তু গণমাধ্যমে আসেনি। 5ই আগস্টের পরে তাও তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে কিন্তু প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল আদালতের যে মামলা ছিল, যে মামলা নির্দেশের কারণে তার কথা সম্প্রচার করা সম্ভব হতো না, সেই মামলাটি নিষ্পত্তি হওয়ার পরে এখন সমস্ত মিডিয়া জনাব তারেক রহমানের বক্তব্য, স্পষ্ট বক্তব্য শুনতে পাচ্ছেন এবং তিনি কি বলতে চাচ্ছেন তার প্রত্যেকটি কথা মানুষ অনুধাবন করছেন এবং তারা মনে করছেন যে বিগত দিনে বিএনপি ঘোষিত, অর্থাৎ বিগত শেখ হাসিনার আমলে বিএনপি ঘোষিত 31 দফা যেটা দিয়েছিল এবং যার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের সংস্কার, আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা, শিক্ষা, সংস্কৃতি, আমাদের জীবনমান সমস্ত কিছু তার একটা সনদ বলে বিএনপি মনে করে, সেরকম একটি জিনিসের প্রতি মানুষের আস্থা এসেছে। আরেকটি আপনি খেয়াল করে দেখবেন, সেটি হচ্ছে যে এই যে 31 দফা এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনে বিএনপির যে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন ক্ষেত্রে বিএনপির যে পার্টিসিপেশন, তার এনগেজমেন্ট সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ নাগরিকদের সঙ্গে, সবকিছুর মধ্যে আমি মনে করি মানুষের মধ্যে আস্থা জন্মাচ্ছে যে আগামী দিনে তারা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চায় সেই বাংলাদেশটি উপহার দেওয়ার জন্য বিএনপি নিজেদেরকে গড়ে তুলেছে কিংবা তুলছে। এখন সেটা বিএনপি কতটুকু সেটা গড়ে তুলেছে কিংবা তার কতটুকু সার্থকতা এসেছে সেটা তো আপনার বিরোধী দলের থেকে ক্ষমতার বাইরে থাকতে তো সম্ভব না। জনগণের ম্যান্ডেট দিয়ে যদি বিএনপিকে পরীক্ষা করা হয় এবং বিএনপি যদি যে সমস্ত আশা মানুষের মধ্যে জাগিয়েছে এবং সেই আশার যদি প্রতিফলন ঘটাতে না পারে তাহলে মানুষ স্বাভাবিকভাবে মুখ ফিরিয়ে নিবে। সুতরাং এখন যেটা প্রয়োজন আগামী দিনের মধ্যে দ্রুত সম্ভব, যেটি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী ফেব্রুয়ারি 2026 মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। আমরা প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুত এই সময়কালের মধ্যে একটি গণতান্ত্রিক, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আমি যদি কোনো কারণে আপনার প্রত্যেকটা কথা জবাব দিতে চাই, প্রথম কথা হচ্ছে 21 আগস্ট কেন্দ্রের হত্যা মামলা, 10টা কষ্টের মামলা, সেগুলো নিষ্পত্তিকৃত বিষয়। ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সেই মামলায় অভিযোগ থেকে আসামিদেরকে খালাস প্রদান করেছেন। আসামির কথা বলতে চাই না, সরকারের ব্যর্থতা। আমি আসামির কথা বলতে চাই না, সরকারের ব্যর্থতা। আমি এটাকে আপনি জুডিশিয়ারি সেটেলড একটা ম্যাটার আমি মনে করি না সেটার আপনি অভিযোগ আকারে সেটা বলতে পারবেন। আমি সে কারণেই বলেছিলাম যে বিএনপির সময়কে অতীতের বিএনপির দুর্নীতির যে বিষয় সেটা আমি বলেছিলাম যে অতীতে বিএনপির যদি ভুল থেকে থাকে সেই ভুল থেকে সংশোধন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট, বিশ্ববাসীর পাশে যে কমিটমেন্ট, আপনি যে সমস্ত বিষয়গুলো বলবেন সেগুলো অতীতের বিষয়, তো সেই কমিটমেন্টের প্রতি মানুষ কতটুকু আস্থা রাখছে আপনি একটু খেয়াল করে দেখুন। 2018 সালের নির্বাচনের গঠিত সরকার সংসদে যাওয়ার ক্ষেত্রে, বিএনপি যাওয়ার ক্ষেত্রে হয়তো
এই দুই রকম ব্যাখ্যা থাকতে পারে। রাজনৈতিক দল হিসেবে এমন হতে পারে যে তাদেরকে এই সরকারের একচেটিয়া ভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য জাতীয় সংসদ ছাড়া, যেহেতু বিএনপি তখন জাতীয় এবং মিডিয়াতে কোনো বক্তব্য সম্প্রচার করা সম্ভব ছিল না, হয়তো মনে করেছিল সরকারের প্রোপাগান্ডা মেশিন হিসেবে জাতীয় সংসদকে যেভাবে ব্যবহার করবে, সেক্ষেত্রে অন্তত বিএনপি এবং সরকার বিরোধী এবং বাংলাদেশের মানুষের যে অবস্থান তার কিছুটা হয়তো তুলে ধরা সম্ভব হবে। এরকম একটি স্ট্র্যাটেজি থেকে, দলের অভ্যন্তর থেকে অনেক সময় আমরা শুনেছি, এরকম একটা পলিসি থেকে শুনেছি। হ্যাঁ, সময়ের পরিপ্রেক্ষিতে সে সমস্ত বিষয়গুলো পরবর্তীতে চুলচেরা বিশ্লেষণে কোনটা সঠিক, কোনটা ভুল হতে পারে। একটা রাজনৈতিক দলে আমি বলি আমাকে একটি রাজনৈতিক দল তার দীর্ঘ পথ পরিক্রমায় অনেক কিছু ভুল করতে পারে, আবার সংশোধনও করবে। আবার রাজনৈতিক পথ কেউ, যেমন আপনি খেয়াল করে দেখেন 2018 সালে যে পার্লামেন্টে বিএনপি গেল, তার আগের পার্লামেন্টে বিএনপি নির্বাচনে যায়নি বলে সমস্ত মানুষ বিএনপিকে চেপে ধরেছে। আপনারা যদি 2014 সালে নির্বাচনে যেতেন তাহলে আজকে আপনাদের পরিণতি হতো না। কাজল, আমরা কিন্তু বিএনপিকে এত কনফিউজ পেয়েছি। আমি 2018 সালের কথাটা যদি আপনাকে আমি বলি, বিএনপির টিকেটে নির্বাচিত একজন সংসদ সদস্য, সম্ভবত সুলতান মাহমুদ মনসুর, তিনি ধানের শীষ নিয়ে ইলেকশন করেছিলেন গণফোরামের হয়ে, এবং তারপরে তিনি আসলে সংসদ সদস্য হয়েছিলেন বলে বিএনপির পক্ষ থেকে তাকে বর্জন করার কথা বলা হয়েছিল, তাকে প্রতিহত করার কথা। আমিও আমার টক শোতে ডেকে জনাব সুলতান মাহমুদ মনসুরকে অনেক রকম অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি করেছিলাম। তার ঠিক একদিন পরে বিএনপির 5 জন সদস্য গিয়ে আবার সেখানে জয়েন করলো, এবং তার মধ্যে আবার মহাসচিবকে বলা হলো যে আপনি আবার জয়েন করবেন না। এর কোনোটাই কিন্তু একটা সাথে আরেকটা যায় না। কিন্তু আমি এটা বিস্তারিত কথা বলতে চাই না। জি আপনি যেগুলো বলেন সেগুলো তো হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট, কিন্তু আমি বলছি একটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিকে আপনি নৈর্ব্যক্তিক ভাবে বাইরে থেকে দেখে আপনি বিশ্লেষণ করতেই পারেন। কিন্তু আমি আপনাকে এটুকু বলি, আপনার নিশ্চয়ই মনে আছে 2014 সালের নির্বাচনে বিএনপি না যাওয়ার কারণে আমাদের অনেক সুশীল সমাজ, নানা রকমের মানুষ মনে করেছে বিএনপি নির্বাচনে যাওয়া দরকার ছিল। বিএনপির যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি প্রমাণিত হচ্ছে 2018 সালের নির্বাচনে। বিএনপির যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি 2024 সালের জানুয়ারি নির্বাচনে ছিল। আমি আমাকে একটু শেষ করতে দেন এই কথা বলার জন্য, যে আপনি অতীতমুখিতা ছেড়ে বিএনপি এখন আগামীর দিকে এগিয়ে যাচ্ছে। আমি যে কথা বললাম, অতীতের বিশ্লেষণ করলে যদি আপনি বিবেচনা করেন, বিএনপি তো অন্তত 10টা জায়গার মধ্যে হয়তো 8টা জায়গায় মার্ক পেতে পারে, কোন জায়গায় 2 মার্ক কম পেতে পারে। আপনি যদি আওয়ামী লীগের পুরাটা টেনুর ধরেন, আপনি কি আওয়ামী লীগকে কোনো একটা কারণে ইন্ডেক্সে বলেন, আমি আওয়ামী লীগ হিসেবে আনতেছি না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু কাজল ভাই, এটা আমার এই পর্যায়ে শেষ কথা, আমি একটু এর সাথে কথা বলবো। কিন্তু আওয়ামী লীগ যে 15 বছর এরকম ফেসিস্ট হয়ে উঠতে পারছে, এর জন্য আমি বিএনপিকে দায়ী করি। এটা নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো।